শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন তা নিয়ে বড় সন্দেহ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। শুক্রবার কক্সবাজারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বললেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? তো হঠাৎ শেখ হাসিনার বাঁচা কিংবা মরে যাওয়া নিয়ে এমন সন্দেহ উঠছে কেন? কি ঘটছে আসলে সীমান্তের ওপারে, জানবো আজকের এক্সপ্লেইনারে। কথা ছিল ২৪-এর ৫ আগস্টের পর প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ দেখাবেন শেখ হাসিনা। শেষ মুহূর্তে এ নিয়ে তুমুল প্রচারণা ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যেও। কিন্তু শেখ হাসিনাকে কথা বলতে শোনা গেল পর্দার ওপাশ থেকেই নতুন কোনো কথা বললেন না। এতদিন ধরে যেসব বলে আসছিলেন শোনা গেল মূলত সেসবই। এ নিয়ে শোরগোল পড়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বললেন এআই দিয়ে হাসিনার স্বর নকল করা হয়েছে, কারণ শেখ হাসিনা বেঁচে নেই। বেঁচে থাকলে মুখ দেখাতে সমস্যা কোথায়? আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপরে আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না। সন্দেহটা প্রথম প্রকাশ্যে তোলেন আসিফ মাহমুদ নিজেই। তার ভাষায় আমরা শুনেছিলাম তিনি অনলাইনে আসবেন, পরে শুধু একটি ভয়েস শোনা গেল, ভিডিওতে দেখা যায়নি। একই দিনে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও প্রায় একই সুরে কথা বললেন। তিনি বললেন, কিসের হাসিনা, চেহারা কি দেখা গেছে? আর এই সন্দেহ এখন আর রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট রীতিমতো ঝড় তুলেছে, যেখানে একজন নির্দিষ্ট করেই দাবি করেছেন শেখ হাসিনা গত বছরের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলা হয়েছে, দাবি সত্য হলে যথাযথ মর্যাদায় সৎকারের ব্যবস্থা করা হোক, মিথ্যা হলে সাংবাদিক ও কর্মকর্তাদের সামনে হাসিনার জীবিত থাকার প্রমাণসহ ভিডিও প্রকাশ করা হোক। এই দাবির সপক্ষে এখনো স্বতন্ত্র কোনো সূত্র বা নথি সামনে আসেনি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এটি নিছকই একটি ভাইরাল দাবি হিসেবেই ছড়াচ্ছে। তবু নির্দিষ্ট তারিখ সহ এমন দাবি যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে প্রশ্নটা এখন প্রান্তিক আলোচনা ছাড়িয়ে মূলধারার আলোচনায় জায়গা করে নিয়েছে। তবে যে অনুষ্ঠানকে ঘিরে এত জল্পনা, সেখানে হাসিনা নিছক রেকর্ড করা বক্তব্য শোনাননি, সরাসরি সংযুক্ত থেকে দর্শক শ্রোতাদের কিছু প্রশ্নেরও জবাব দিয়েছেন। কণ্ঠের ধরন, প্রশ্নের প্রেক্ষিতে রিয়েল টাইম প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অনেকে মনে করছেন পুরো ঘটনাকে মৃত্যু বা ডিপফেক বলে চালানোটা এক ধরনের অতি উৎসাহী অনুমান। ফলে হাসিনা মারা গেছেন গোছের দাবিকে অনেকে নিছক অতিকথন বা চমক হিসেবেই দেখছেন। তবে এর মধ্যেও কিন্তু আছে। এই বিতর্ক যতটা আবেগ ও অনুমান নির্ভর, ততটাই এর পেছনে আছে একটা ঠান্ডা মাথার আইনি ও কূটনৈতিক বাস্তবতা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পরপরই বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়। ভারত সরকার আজও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, শুধু নিশ্চিত করেছে হাসিনা ভারতেই অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ থাকায় দিল্লি চাইলে এই মামলাগুলোকে রাজনৈতিক তকমা দিয়ে প্রত্যর্পণ দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে পারে। আইনি প্রক্রিয়াটা তাই কাগজে কলমে সচল থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তটা কার্যত ভারতের রাজনৈতিক ইচ্ছার হাতেই বন্দী। তো শেখ হাসিনা যদি জীবিতই থাকেন, তাহলে সামনে কেন আসছেন না? এই বাস্তবতা মাথায় রাখলে হাসিনার প্রকাশ্যে না আসাটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেও দেখাটাও সরলীকরণ হয়ে যায়। বিশ্লেষকদের একাংশের ধারণা, হাসিনা ভারতের জন্য একই সঙ্গে কৌশলগত সম্পদ এবং একটা রাজনৈতিক দায়। তাকে পুরোপুরি সামনে আনলে ঢাকার সঙ্গে সম্পর্কে টান পড়ে, আবার সম্পূর্ণ নিশ্চুপ রাখলে আশ্রয়দাতা হিসেবে নিজেদের অবস্থানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ হয়। তাই দিল্লি একটা নিয়ন্ত্রিত মধ্যপথ
বেছে নিয়েছে বলেই মনে হয়। না পুরোপুরি নীরবতা, না পূর্ণাঙ্গ প্রকাশ্য মঞ্চ। ঢাকা যখন বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকছে বা ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই হাসিনার কণ্ঠ কিছুটা বেশি সক্রিয় হয়ে ওঠে। এই প্যাটার্নও অনেক পর্যবেক্ষকের নজর এড়ায়নি। হাসিনার কণ্ঠস্বর তাই এখন অনেকটাই ব্যক্তিগত রাজনীতির চেয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের একটা কার্যকর মাধ্যমে রূপ নিয়েছে। তবে এসব হিসাব নিকাশের বাইরে হাসিনার নিজস্ব রাজনৈতিক সম্ভাবনাটাও যাচাই করা দরকার। 1947 সালে জন্ম নেওয়া হাসিনার বয়স এখন প্রায় 78 ছুঁই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরে ডেথ রেফারেন্স ও আপিলের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলেই মত বিশ্লেষকদের। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফিরে এসে আদালতে রায় চ্যালেঞ্জ করার আইনি পথও খোলা আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরাটা কোনো অভিজ্ঞ রাজনীতিকের জন্য যুক্তিসঙ্গত পথ নয়, কার্যত আত্মসমর্পণেরই নামান্তর। এই দীর্ঘায়িত অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয়। বহু দশক ধরে একক ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলা একটি দল, যার বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরির কোনো প্রস্তুতি কার্যত ছিল না। তার শীর্ষ নেতার অস্তিত্ব নিয়ে যখন জনসমক্ষে প্রশ্ন ওঠে, তখন সাংগঠনিক বিভ্রান্তি আরও গভীর হয়। দীর্ঘমেয়াদে অবশ্য এই শূন্যতা থেকে সুবিধা নিতে পারেন এমন কেউ, যিনি হাসিনা পরিবারের বলয়ের বাইরে থেকে দলকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নেবেন। যদিও এই মুহূর্তে দলের ভেতরে অতটা গ্রহণযোগ্য বিকল্প মুখ স্পষ্ট নয়। হাসিনা মারা যাক বা না যাক, 24 জুলাই আন্দোলনে তিনি যা করেছেন, বিশ্লেষকদের মতে এদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি এক প্রকার মৃতই, যিনি প্রচণ্ড প্রতাপে জোর খাটিয়ে একদিন দেশ শাসন করেছেন। তাকে নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি বেঁচে আছেন কিনা, মারা গেছেন। এটাও তো কম পরিহাসের বিষয় নয়। ক্ষমতা আসলে কতটা ক্ষণস্থায়ী হতে পারে, কতটা ঠুনকো হতে পারে, এই ঘটনা আসলে চোখে আঙ্গুল দিয়েই বুঝিয়ে দিচ্ছে।